বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের ফিচার ও গল্পসহ অন্যান্য ভালোবাসার জিনিসগুলো শেয়ার করতে। আপনাদের কি ভালো লাগে না লাগে মন্তব্য করে জানাতে পারেন। আর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পাঠ করছি উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস। ইতালির ভেনিস শহরে ছিল এক সওদাগর, নাম তার অ্যান্টোনিও। সদা হাসি খুশি, বন্ধু বৎসল। বিপদে আপদে অভাবগ্রস্তরা ছুটে আসে তার কাছে। মুক্ত হস্ত অ্যান্টোনিও কাকেও শূন্য হাতে ফেরায় না, এমনই সুনাম রয়েছে তার। কিন্তু অ্যান্টোনিওর এই যশ প্রতিপত্তির ধাক্কা গিয়ে লাগে আরেকটি অন্তরে। সেও একজন ব্যবসায়ী, তবে সুদের ব্যবসা করায়। কাউকে বেকায়দায় পেলে চড়া সুদে টাকা ধার দেয় সে। ধার পরিশোধের সময় ঋণ গ্রহীতাকে সর্বস্ব খোয়াতে হয়। ভ্যানিসের মানুষ তাই কেউ তাকে বরদাস্ত করতে পারে না। এই ব্যবসায়ীর নাম শাইলক, জাতি ইহুদি। অ্যান্টোনিওকে সঙ্গত কারণেই সে দুচোখে দেখতে পারত না। অপরপক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী অ্যান্টোনিও ঘৃণার চোখে দেখত তাকে। সে বিধর্মী বলে নয়, শাইলকের নীতি সম্পর্কে সে বন্ধু মহলে মাঝে মধ্যে কঠোর ভাষায় সমালোচনাও করত। শাইলক সুচতুর ও অত্যন্ত কূটবুদ্ধি সম্পন্ন। অ্যান্টোনিওর ব্যবসার লাভ লোকসান আর নিজের সুদের ব্যবসা মূলত একই পর্যায়ে বিবেচনা করত। তবে অ্যান্টোনিওর এই উদার নীতির জন্য শাইলকের সুদের ব্যবসার যে বহু ক্ষতি হচ্ছিল, এ কথা মর্মে মর্মে সে উপলব্ধি করতে পেরেছিল। সে মনে প্রাণে অ্যান্টোনিওর ধ্বংস কামনা করত। অ্যান্টোনিওর বন্ধুর অভাব নেই। বন্ধু মহলের মধ্যে বাসানিও ছিল তার অন্তরঙ্গ। একদিন ম্লান মুখে এসে অ্যান্টোনিওকে জানালো, পর্সিয়া নামের একটি সুন্দরী যুবতীর বিয়ে হচ্ছে। বহু ধনরত্নের মালিক সে, আর তাকে সে পছন্দও করে। কিন্তু টাকা পয়সা না থাকার জন্যে সে বিয়ের প্রস্তাব দিতে পারছে না। অ্যান্টোনিওর বাণিজ্য জাহাজগুলো তখন সাগর বক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে। এখনো সেগুলো বন্দরে ফেরেনি। তাই সে বন্ধুকে তখন অর্থ সাহায্য করতে পারল না। সেজন্য সে বলল, অপেক্ষা করো বন্ধু। বর্তমানে আমার হাতে নগদ কিছু নেই সত্য, তবে তোমার ইচ্ছা পূরণের জন্য আশীর্বাদ করছি। কিন্তু তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। বাসানিও মুচড়ে পড়ে। জাহাজ বন্দরে পৌঁছেনি সে তো আমি জানি, কিন্তু টাকাটা যে এখনই দরকার। পর্সিয়ার বিয়ে হয়ে গেলে তোমার টাকা আমার তো কোনো উপকার করতে পারবে না বন্ধু। অ্যান্টোনিও বলল, তাহলে কোনো স্থান থেকে টাকাটা ধার নাও, আমি না হয় তোমার জামিন থাকবো। কিন্তু অত টাকা ধার দেবে কে? অনেক ভেবে বাসানিও শাইলকের দ্বারস্থ হলো। বলল, ধনী বণিক অ্যান্টোনিও যদি আমার জামিন থাকে, তবে কি আপনি আমাকে 3,000 ড্যাকাট ধার দিতে প্রস্তুত আছেন? আমি সুদ দিতে প্রস্তুত। বাসানিওর কথায় সুদখোর শাইলক তামাটে দাঁত বের করে হাসলেন। এই মোক্ষম সুযোগ। প্রতিদ্বন্দ্বী অ্যান্টোনিওকে ফাঁদে ফেলার আশায় মন তার চঞ্চল হয়ে উঠল। তার বিরুদ্ধে অপপ্রচার আর কুৎসা রটানোর, প্রতিশোধ গ্রহণের এ সুবর্ণ সুযোগ উপেক্ষা করার যুক্তি সে খুঁজে পেল না। এক বাক্যে টাকা ধার দিতে সে রাজি হলো। মুখে মধুর বলিয়া ওরে বলল, অ্যান্টোনিও যখন নিজেই জামিন থাকছে, তখন আর সুদ গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। তবে কিনা একান্ত পরিহাসচ্ছলে একটি শর্ত লিখে দিতে হবে। নির্দিষ্ট সময় ঋণ পরিশোধের ব্যর্থ হলে অ্যান্টোনিওর শরীর হতে শাইলককে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে। সুদখোর বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল। কিন্তু অ্যান্টোনিও শুনে বলল, টাকাগুলো খুব দরকার। আর তাছাড়া
বাণিজ্য জাহাজ ফিরে এলে এই অর্থ সংকট তো আর থাকছে না। তখন শাইলকের মনে কোনো বদ মতলব থেকে থাকলেও সে ব্যর্থ হবে। সে মাংস কেন অ্যান্টোনিওর কেশ স্পর্শ করতে পারবে না। পর্ষিয়া প্রয়াত বাবার একমাত্র কন্যা, অসংখ্য ধন সম্পদ আর রূপ লাবণ্যের জন্য বহু ডিউক ও রাজপুত্রদের নজরে পড়েছে সে। তার পাণিপ্রার্থী হয়ে তাই হাজার যুবকের ভিড়। কিন্তু বাবার নির্দেশ মতো পর্ষিয়া মাত্র 3 জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিল। তার মধ্যে ভাগ্যবান বাসানীয় ছিল। বিয়ের শর্তানুযায়ী প্রাথমিক বাছাইকৃত যুবক 3জনকে পৃথক পৃথকভাবে একটি সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে পাশাপাশি 3টি পেটিকা ছিল, একটি সোনার, আরেকটি রূপার এবং সর্বশ্রেষ্ঠটি সীসার। একটি পেটিকার মধ্যে ছিল পর্ষিয়ার নিজের ছবি। ছবিসহ পেটিয়াকা যে নির্বাচন করতে পারবে সেই বিজয়ী হবে এবং পর্ষিয়ার সাথে অগাধ ধনরত্নের উত্তরাধিকার হবে। এই ব্যাপারটি বাবার উপদেশ অনুযায়ী স্থির করেছিল পর্ষিয়া। প্রথমে মরক্কোর রাজপুত্র ঘরের মধ্যে এলেন। পেটিকা 3টির মধ্যে স্বর্ণেরটাই তিনি বাছাই করলেন। এর গায়ে কারুকার্যের সাথে খোদাই করা ছিল, যে আমাকে বাছাই করবে সে বহু গুণ বাঞ্ছিত ধন পাবে। কিন্তু খুলে দেখা গেল এতে পর্ষিয়ার ছবি নেই। পরিবর্তে আছে মরার মাথার খুলি আর উপদেশ বাণী লেখা একখানা চিরকুট। তাতে লেখা রয়েছে, চকচক করলেই সোনা নাহি হয়, বহু লোক একথাটি শুনেছে নিশ্চয়। বহু লোক লোভে করে জীবনের ক্ষয়, শুধু দেখে বাহিরের চাকচিক্যের জয়। মরক্কোর রাজকুমার মনে অফুরন্ত হতাশা আর হাহাকার নিয়ে বিদায় হলেন। এবার আরাগনের যুবরাজের পালা। তিনি রৌপ্য পেটিকা উত্তোলন করলেন। এই পেটিকার গায়ে খোদাই করা ছিল, যে আমাকে পছন্দ করবে সে তার প্রাপ্য পাবে। কিন্তু বাক্সটি খুলেই তিনি হতাশ হলেন। দেখলেন পর্ষিয়ার ছবির পরিবর্তে ভেতরে রয়েছে একটা বোকার ছবি আর একখানা চিরকুট। তাতে লেখা, 7বার রৌপ্যপত্র হয় অগ্নিদগ্ধ, বারবার পর খেলে বুদ্ধি পরিশুদ্ধ। আমি যথ ঢাকা ছিনু রূপার মায়ায়, ফিরে যাও ঘরে তুমি, তোমাকে বিদায়। যুবরাজ লজ্জিত হয়ে ফিরে গেলেন। এবার বাসানীয় কম্পিত চোখে পেটিকা 3টির গায়ে লেখা পড়লেন। দেখলেন সীসার কৌটার গায়ে লেখা রয়েছে, আমাকে যে পছন্দ করবে তাকে তার যথাসর্বস্ব ঝুঁকি নিতে হবে। অনেক চিন্তা করে এই সাধারণ জৌলুসহীন পেটিকায় নির্বাচন করলেন তিনি। কম্পিত হস্তে ঢাকা খুলতেই যুবতী পর্ষিয়ার হাসিমাখা ছবি পেলেন এবং একখানা চিরকুট। তাতে লেখা রয়েছে, করণী বাঁচাই তারে দেখে চেক নাই, অনুকূল তব ভাগ্য সন্দেহ তো নাই। যবে হলো করায়ত্ত সৌভাগ্য তোমার, এতেই তুষ্ট থেকো, চেও না কো আর। পর্ষিয়া তাকে স্বাগত জানালো। উভয়ের বিয়ে হয়ে গেল। এদিকে পর্ষিয়ার চাকরানী সুন্দরী নেরিসাকে দেখে বাসানির চাকর গ্রাছিয়ানো মুগ্ধ হয়ে গেল। পর্ষিয়ার মধ্যস্থতায় তারাও দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে পড়ল। কিন্তু এত সুখের মধ্যেও একটি মর্মন্তুদ দুর্ঘটনার খবর বয়ে আনল একখানা চিঠি। চিঠিখানা অ্যান্টোনিও লিখেছে, তার সবগুলো জাহাজ ঝড়ে সাগর বক্ষে বিধ্বস্ত হয়ে গেছে। শাইলক টাকার জন্য আদালতে নালিশ করেছে। চিঠি বহনকারী স্যালারিও আরও জানালো, সবচেয়ে বড় কথা হচ্ছে ইহুদি শয়তানটা টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ দলিলের শর্ত মোতাবেক ঋণ পরিশোধের সময়সীমা
ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গেছে। এখন সে অ্যান্টোনিওর গায়ের 1 পাউন্ড মাংস চায়। এর মধ্যে আরও এক বিষয় ঘটে গেল। শাইলকের একমাত্র মেয়ে জেসিকা খ্রিস্টান যুবক লরেঞ্জোর কুমন্ত্রণায় পড়ে পালিয়ে গেছে। লরেঞ্জো অ্যান্টোনিওর বন্ধুপুত্র, তাই গোটা খ্রিস্টান জাতির উপর শাইলক এখন বীতশ্রদ্ধ। এখন আইনে যখন আটকানো গেছে, তখন অ্যান্টোনিওকে ক্ষমার আর কোনো প্রশ্নই ওঠে না। খবরটিতে পড়শিয়া হায় হায় করে উঠল এবং স্বামী যে এসবের মূল তাও জানতে পারল। 10 গুণ অর্থ দিয়ে বাসানীয়কে তাড়াতাড়ি ভেনিসের আদালতে পাঠালো সে। সেখানে বিচার হবে মহামতি অ্যান্টোনিওর। স্বামীকে পাঠিয়ে বুদ্ধিমতী পর্ষিয়াও বসে থাকল না। পরিচারিকা নেরিসাকে সঙ্গে করে পুরুষের ছদ্মবেশে সেও ভেনিসের উদ্দেশ্যে যাত্রা করল। আদালতে তখন বিচার শুরু হয়ে গেছে। বিচারক অ্যান্টোনিওকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো উকিল আছে? অ্যান্টোনিও সংক্ষেপে জবাব দিল, না ধর্মাবতার, আমার কোনো উকিলের আবশ্যকতা নেই। অবশেষে বিচারক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে এমন একজন পাষাণ হৃদয় মানুষ নামধারী জঘন্যতম জীবের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে, যার মধ্যে মানবিক করুণার সামান্যতম ছিটে ফোঁটাও নেই। তারপর শাইলকের দিকে তাকিয়ে বললেন, আপনি ইচ্ছে করলে অবশ্য তাকে ক্ষমা করতে পারেন। শাইলক প্রধান্য স্বরে বলল, ধর্মাবতার, এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো চুক্তিনামার বাস্তবায়ন চাচ্ছি মাত্র। আপনি যদি আমার প্রাপ্য দিতে অস্বীকার করেন, তাহলে বুঝব আইনের অপমৃত্যু ঘটেছে। বিচারক আর কোনো কথা বললেন না। অ্যান্টোনিও বলল, ধর্মাবতার, আপনি আর আমার জন্য অপদস্থ হবেন না। আমি প্রস্তুত। খুশিতে শাইলকের চোখ চকচক করে উঠল। তার প্রাপ্য 1 পাউন্ড মাংস পাবার জন্যে সে জুতোর তলায় ছুরি শান দিতে লাগলো। ঠিক এমন সময় এক পেয়াদা একখানা চিঠি এনে বিচারকের কাছে দিল। তাতে লেখা, অ্যান্টোনিওর এক বন্ধু একজন উকিল পাঠিয়েছেন। তিনি বাইরে অপেক্ষা করছেন। অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে চান তিনি। বিচারকের অনুমতি পেয়ে এক তরুণ উকিল আদালতে প্রবেশ করলেন। কিন্তু উকিল সব শুনে মাংস কেটে নেবার পক্ষেই সমর্থন দিলেন। শুনে বাসানীয় স্থান কাল পাত্র ভুলে আদালতের মধ্যেই কাঁদতে শুরু করল। তার জন্যেই তো আজ তার অকৃত্রিম বন্ধু অ্যান্টোনিওর এই অবস্থা। উকিল বললেন, মানবতার খাতিরে আইনকে বিসর্জন দেওয়া আমার উচিত নয়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। এবার আপনি মাংস কেটে নিতে পারেন। আর অ্যান্টোনিও, আপনিও শর্ত পালনের জন্য প্রস্তুত হন। অ্যান্টোনিও আস্তে আস্তে বললেন, আমি প্রস্তুত আছি। শাইলক মহা খুশি। তরুণ উকিলের আইনের প্রতি বিচক্ষণতা, আনুগত্য ইত্যাদির ভূয়সী প্রশংসা করে ছুরি উঁচু করে অ্যান্টোনিওর দিকে সে এগিয়ে গেল। তরুণ উকিল বলল, অবশ্যই আপনাকে ধন্যবাদ শাইলক। আপনিও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল জেনে সুখী হলাম। কারণ 10 গুণ টাকা অ্যান্টোনিও পরিশোধ করতে চাইলেও আপনি তা গ্রহণ করেননি। আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব। দেতো হাসি হাসতে লাগলো শাইলক। অ্যান্টোনিওর পক্ষের উকিল বললেন, শর্তানুযায়ী আপনি 1 পাউন্ড মাংস পাবেন। অবশ্যই সেটা পাবেন, কিন্তু দেখবেন যেন মাংস কেটে নেওয়ার সময় তার কম বা বেশি না হয়। দ্বিতীয়ত, সঙ্গে 1 বিন্দু রক্তও যেন না ঝরে, কারণ রক্তের কথা দলিলে লেখা নেই। বজ্রাহত পথিকের মতো দাঁড়িয়ে রইল শাইলক। এ তো সাংঘাতিক প্যাঁচ।
রক্ত না ঝরলে মাংস নেবে কি করে? আর 1 পাউন্ড মাংস মেপে কাটা কি সম্ভব? শাইলক থরথর করে কাঁপছে, আর তরুণ উকিলের মুখে মৃদু মৃদু হাসি। উপায়ন্ত না দেখে শাইলক তাড়াতাড়ি বলল, আমি মাংস চাই না, আমার আসল টাকাটাই চাই। বিচারক এবার কথা বললেন, অসম্ভব, আপনার বিরুদ্ধে এবার চার্জ হবে। একজন নাগরিকের হত্যার উদ্দেশ্যে আপনি বদ্ধপরিকর ছিলেন। এর শাস্তি স্বরূপ আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টোনিও পাবে, বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হবে। অ্যান্টোনিও চমকে উঠল, বলল, না, ওর একটা কানাকড়িও আমি চাই না। আমার বন্ধু পুত্র লরেঞ্জো ওর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। ও যদি স্বীকৃতি দেয় তবে তাদেরকে আমার অংশ আমি দান করে দিলাম। অগত্য শাইলক তাতেই রাজি হলো। বিচার কার্য শেষ হলো। অ্যান্টোনিও তরুণ উকিলের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এগিয়ে গেলেন। পারিশ্রমিকের কথা উঠলে তিনি বললেন, কোনো পারিশ্রমিক তিনি নেবেন না। তবে যদি একান্তই তিনি দিতে চান তবে তার বন্ধু বাসানিওর আংটিটি উপহার স্বরূপ দিতে পারেন। আংটিটা আর এমন কি মূল্যবান, তবুও বাসানিও তা দিতে স্থিত করছিল, কারণ আংটিটা ছিল নববধূ পর্ষিয়ার তরফের উপহার এবং এটা হস্তান্তর নিষিদ্ধ ছিল। তবু বন্ধুর ব্যাপারে সে কি না দিয়ে পারে? এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। বাসানিও ফিরে এলেন বেলমেন্ট শহরে পর্ষিয়ার কাছে। বাসানিওর হাতের আংটি না দেখে বিস্মিত হয়ে বাসানিওকে জিজ্ঞাসা করল, তোমার হাতে আমার দেওয়া উপহারটি কই? বাসানিও সব খুলে বলল। তারপর হাসি মুখে পর্ষিয়া একটা আংটি এনে তার হাতে পরিয়ে দিল। কিন্তু আংটিটা দেখে চমকাবার পালা ছিল অ্যান্টোনিওর, কারণ এ সেই আংটি যেটা সে তরুণ উকিলকে উপহার দিয়ে এসেছিল। সে জানতে চাইল, তুমি এটা কোথায় পেলে? তখন একটা উচ্চ হাসির রোল পড়ে গেল।